আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের আজকের লেকচারে। তো লাস্ট ক্লাস হচ্ছে আমরা রাসায়নিক সাম্যাবস্থা এই টপিকটা শুরু করেছিলাম এবং ওই অংশে আমরা আলোচনা করেছিলাম যে একমুখী বিক্রিয়া বলতে আমরা কি বুঝবো, উভমুখী বিক্রিয়া বলতে আমরা কি বুঝবো এবং কোন সকল বিক্রিয়াকে আমরা একমুখী এবং উভমুখী বিক্রিয়া বলবো এবং কোন কোন শর্তে আমরা বিক্রিয়াগুলোকে উভমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারি। তারপর আমরা আলোচনা করেছিলাম যে রাসায়নিক সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝবো এবং ওই রিলেটেড আমরা কি করেছিলাম, কিছু গ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কি করব, তার ঠিক পর থেকে শুরু করব। তো আমরা তো ক্লাসটা শুরুই করব, বাট তার আগে তোমরা আমাকে একটু জানাও যে কে কোথা থেকে আমাদের সাথে আজকের এই লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করছো এবং অবশ্যই অবশ্যই জানাতে ভুলবা না কে কোন স্কুল বা কলেজ থেকে আমাদের সাথে অংশগ্রহণ করছো। ওকে, আর একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, তার সাথে ফ্রেমিং লাইটিং একদম ঠিকঠাক আছে কিনা। তো তোমাদের সাথে সাথে আমি একটু চেক করে নিচ্ছি। ওকে, হাসিবুল হাসান, মমতাহিনা ইকবাল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাহমিদা মেয়াজাবি, ওয়ালাইকুম আসসালাম। শিয়াব রহমান, ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তোমরা কাইন্ডলি একটু, ওয়ালাইকুম আসসালাম রাহি, তোমরা একটু কাইন্ডলি আমাদের লাইভ ক্লাসটা হচ্ছে একটু শেয়ার করে দাও, প্রত্যেকে একটু শেয়ার করে দাও, তারপর আমাকে একটু জানাও যে হ্যাঁ ভাই শেয়ার ডান, তারপর ক্লাসটা শুরু করব। তো তোমাদের সাথে সাথে আমি একটু শেয়ার করে নিই আমার আইডি থেকে। ওকে, ওকে সবাই একটু, ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল নাইম, হাফসা সাবিয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু শেয়ার করে নিই, তারপর আবার তোমাদের কাছে ফেরত আসতেছি। ওকে, ওকে 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 তোমরা প্রত্যেকে একটু জানিয়ে দাও। আচ্ছা আচ্ছা, মাসুদ রানা হচ্ছে আমাদের সাথে আছে, মন্দিরা ব্যানার্জি হচ্ছে আমাদের সাথে আছে। আচ্ছা সব কিছু ক্লিয়ার না? নৌরিন হচ্ছে আমাদের সাথে আছে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কাইন্ডলি প্রত্যেকে একটু কাইন্ডলি শেয়ার করে আমাকে একটু জানো যে ভাইয়া শেয়ার ডান, দেন হচ্ছে আমি ক্লাসটা শুরু করে দিব। ওকে, অ্যান্ড আশা করি তোমরা যারা যারা এখানে আছো আমার আগের প্রথম লাইভ ক্লাসটা দেখেছো অলরেডি। আচ্ছা, চট্টগ্রাম থেকে হচ্ছে জান্নাতুল নাইম, আচ্ছা শেয়ার ডান। ফাহমিদা মেহজাবিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা শেয়ার ডান বলতেছে মন্দির মেদার্জি, তোমাকে ধন্যবাদ। আচ্ছা রাহি বলতেছে যে সব কিছু ক্লিয়ার, থ্যাংক ইউ তোমাকে। ইকবাল হচ্ছে বলতেছে শেয়ার ডান, থ্যাংক ইউ। সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। লুবনা, ওয়ালাইকুম আসসালাম। তোদের প্রত্যেকে শেয়ারের কাজটা শেষ হলে চুপ করে বসে একদম খাতা কলম নিয়ে বসবা, আমি যা বলবো পয়েন্টগুলো একটু তুলবা। ওকে চলো। আচ্ছা খাদিজা আক্তার বলতেছে শেয়ার ডান। সাদিয়া জাহান, আচ্ছা তোমার হচ্ছে কমেন্ট পড়া হয় না এই জন্য সরি। তুমি কেমন আছো? মরিয়ম বেগম হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা শেয়ার ডান বলতেছে। আচ্ছা আচ্ছা, তাপ রসায়ন আমাদের এই চ্যাপ্টারই হচ্ছে তাপ রসায়ন আছে, আমরা ইনশাল্লাহ কভার করব। একদিক থেকে হচ্ছে আমরা আগাই সিরিয়ালি আগে, কারণ অনেকগুলো বেসিক দরকার, প্রত্যেকটা টপিক পড়ার জন্য তো বেসিক দরকার। এই চ্যাপ্টারের শুরু থেকে আমরা পড়ি, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে আচ্ছা, তাহলে আমি কাজ করি। আমি কি ওয়ালাইকুম আসসালাম ইফাজ, আমি কি ক্লাসটা শুরু করব? আচ্ছা, আর একটা হচ্ছে যারা হচ্ছে আমার এখানে স্টুডেন্ট আছে তারা কাইন্ডলি আমাদের মেসেঞ্জার গ্রুপগুলো তো একটু দিয়ে দাও, শেয়ার করে দাও, তাহলে হচ্ছে বাকি সবাই দেখতে পারবে। এই কাজটা একটু করে দাও। আরাফাত, হ্যাঁ আমি দেখেছি তোমার কমেন্ট, তোমার বলতেছো যে তাপ রসায়ন কঠিন লাগে, ইনশাল্লাহ আমি ক্লাস নিব, কোনো টেনশন নিও না। অবশ্যই এই গ্রুপের সাথে হচ্ছে যুক্ত থাকো, আমি ক্লাসগুলো নিয়ে দিব। ওকে শেয়ার ডান, তাহলে আমি কি ক্লাসটা শুরু করব? লাভলি মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে আমি কাজ করি, শুরু করে দিই। ওয়ালাইকুম আসসালাম রাফি। তাহলে আমি কাজ করি আর টাইম ওয়েস্ট না করে ক্লাসটা শুরু করে দিই। ওকে, আর যারা যারা হচ্ছে শেয়ার করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমরা হচ্ছে লাস্ট ক্লাস কী করেছিলাম, রাসায়নিক সাম্যাবস্থা এই টপিকটা শুরু করেছিলাম এবং আমরা হচ্ছে অনেক অনেক টপিক কভার করেছিলাম, মেইনলি হচ্ছে বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, যার উপর ভিত্তি করে আমাদের আজকের ক্লাসটা। তো আমি জানি অনেকেই তোমরা হচ্ছে নতুন আজকে জয়েন করতেছো, যার ফলে আগের ক্লাসটি দেখা হয়নি, তো তারপর আমি চেষ্টা করবো যেন ইজি ওয়েতে বোঝানো যায়। ওকে, তো এখান থেকে কয়েকটা পয়েন্ট একটু মনে রাখবা। তোমরা লাস্ট ক্লাস কিছু গ্রাফ হচ্ছে ড্র করেছিলাম, ওইখানে আমরা ক্লোজ করেছিলাম।
তো আজকে আমরা মেইনলি কি দেখব, আমাদের এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাসায়নিক সাম্যাবস্থার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এই প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমার মনে রাখা লাগবে। প্রথম বৈশিষ্ট্য কি, তোমরা আগের ক্লাস যারা করছো তারা বুঝতেছো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। এটা আমরা সবাই বুঝি যে শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই রাসায়নিক সাম্যাবস্থা ব্যাপারটা কি সম্ভব। এবং অবশ্যই বিক্রিয়াটা কি হওয়া লাগবে, বদ্ধ পাত্রে সংঘটিত হতে হবে। কেন? কারণ যদি বদ্ধ পাত্রে না হয় তাহলে উৎপাদ যদি গ্যাসীয় থাকে ওই গ্যাসটা পাত্র থেকে কি হয়ে যায়, চলে যায়, যার ফলে পশ্চাৎমুখী বিক্রিয়ার প্রদর্শন করে না। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে কি, যে রাসায়নিক সাম্যাবস্থা শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই ঘটে। এবং তার সাথে আবার কি মনে রাখবো আমরা, অবশ্যই বিক্রিয়াটি বদ্ধ পাত্রে হতে হবে, এই কথাটা আমরা মনে রাখবো। এবার 2 নম্বর দেখো, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কি হয়, সমান হয়। তাহলে যখন সাম্যাবস্থা চলে আসে, সাম্যাবস্থায় কি হয়, সাম্যাবস্থা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কি হয়, সমান হয়। এবং এই রিলেটেড কিছু গ্রাফও কিন্তু আমরা করেছিলাম। তো তোমরা এই কথাটা লিখতে পারো, উভমুখী বিক্রিয়া না লিখে তুমি এটা লিখতে পারো, সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার, এটা লিখলে সুন্দর হয়। কি লিখবো আমরা এখানে, সাম্যাবস্থায়, এখানে লিখে দিচ্ছি, সাম্যাবস্থার শর্ত কি, সাম্যাবস্থায় উভমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কি হয়, সমান হয়। তাহলে আমি এইখানে আরেকটা লাইন লিখে দিছি, আমি দেখো, আর এফ ইকুয়ালস টু আর বি। এখানে এফ মানে হচ্ছে ফরওয়ার্ড আর আর মানে হচ্ছে রেট বা হার। হার মানে হচ্ছে একক সময়ে কি পরিমাণ বিক্রিয়া করে। তাহলে আর এফ মানে কি, রেট অফ ফরওয়ার্ড, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার, এটাকে আমরা আর এফ দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। আর আর বি মানে কি, ব্যাকওয়ার্ড, তার মানে রেট অফ ব্যাকওয়ার্ড। দ্যাট মিনস পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এটা কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। তোমরা এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবা, কারণ এটা দিয়ে আমরা অনেকগুলো থিওরি কভার করব, অনেকগুলো ফর্মুলা বের করব। তাহলে আমি কি বলবো, সাম্যাবস্থায় অবশ্যই সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কি হয়, সমান হয়। যেটাকে আমরা কি লিখতে পারি, আর এফ সমান আর ভি। তাহলে আর এফ মানে কি, এফ মানে হচ্ছে ফরওয়ার্ড, আর বি মানে কি, বি মানে হচ্ছে কি, ব্যাকওয়ার্ড। আর আর দ্বারা আমরা কি বোঝাচ্ছি, রেট বা হার। আর মানে কি, রেট বা হার। আর হার মানে কি, একক সময়ে কি পরিমাণ বিক্রিয়া করতেছে। তোরা 1 সেকেন্ডে যদি কাজ করো তাহলে 1 সেকেন্ডে কি পরিমাণ বিক্রিয়া করতেছে, বুঝতেছি। চলো, তো এই 2 নম্বর পয়েন্টটা একটু মনে রাখবা, একটু পরে কাজে লাগবে। 3 নম্বর দেখো কি বলছি, উভমুখী বিক্রিয়া উভয় দিক থেকে শুরু করা যায়। এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হচ্ছে, ধরো আমি ক্যালসিয়াম কার্বনেটকে, এখানে খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলাম, কি করলাম, হিট করলাম। তাহলে এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। ওকে, তাহলে বিক্রিয়াটা যদি আমি বদ্ধ পাত্রে নিই, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড কি আছে, গ্যাস, আর গ্যাসটা বিক্রিয়া পাত্র থেকে চলে যায়, যার ফলে কি হয় না, পশ্চাৎমুখী বিক্রিয়া প্রদর্শন করে না। তো আমি যাচ্ছি উভমুখী বিক্রিয়া, তাহলে এর জন্য আমি কি করলাম, একটা বদ্ধ পাত্র নিলাম। তো যদি বদ্ধ পাত্র নেই, কি করবে, এই দুজন বিক্রিয়া করে আবার পশ্চাৎমুখী বিক্রিয়া প্রদর্শন করবে, এটা বলতে পারি। তার মানে তুমি শুরু করতেছো কোত্থেকে, ক্যালসিয়াম কার্বনেট থেকে, তখন একটা সাম্যাবস্থা আসবে। এবার তুমি মনে করো এইভাবে শুরু করবে না, তুমি শুরু করতে চাচ্ছ, তুমি ক্যালসিয়াম অক্সাইড সলিড এর সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিক্স করবা। তাহলে এইখান থেকে কি তৈরি করবে, ক্যালসিয়াম কার্বনেট। যদি এটা বদ্ধ পাত্রে নাও, আবার কি হবে, এই ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কি তৈরি করবে, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড। তার মানে এটা নট নেসেসারিলি যে তুমি কোত্থেকে বিক্রিয়া শুরু করতেছো, ক্যালসিয়াম কার্বনেট থেকে নাকি এই দুটা থেকে, এটার উপর কোনো কিছু ডিপেন্ড করতেছে না। যেখান থেকে শুরু করো না কেন, অবশ্যই কি আসবে, সাম্যাবস্থায় আসবে। তো এই কথাটাই বলতেছি, তুমি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে শুরু করো অথবা ক্যালসিয়াম অক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড এদের দিয়ে শুরু করো, রেজাল্ট কি আসবে, একই আসবে। তো এই কথাটাই বলছি, উভমুখী বিক্রিয়া উভয় দিক থেকে, হয় এই দিক অথবা এই দিক থেকে কি করা যায়, শুরু করা যায়। তো এগুলো নিয়ে আমাদের কোনো হেডেক নাই। আচ্ছা আসো 4 নাম্বার, এখানে একটু খেয়াল করো, বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে। তার মানে আমি জানি কি, প্রথম যখন বিক্রিয়া করে, একটু খেয়াল করো ভালো করে, যখন প্রথমে বিক্রিয়া করে তখন কি ঘটে। তো বিক্রিয়া যখন করে, ধরো আমার এখান থেকে এ থেকে বি তৈরি করতেছে, এ থেকে বি, তো টি সমান 0 যখন বলবা, তখন শুধুমাত্র বিক্রিয়ক থাকে পাত্রে, কারণ তুমি এখনো বিক্রিয়া শুরু করো নাই, কথা বুঝতেছি। তাহলে যখন তুমি বিক্রিয়া শুরু করলা, মানে স্টার্ট করলা, তখন শুধুমাত্র এ মানে বিক্রিয়ক থাকবে। তার মানে বিক্রিয়ক ধরো আমি 10 মোল আছে, তখন কি কোনো উৎপাদ থাকবে না। তাহলে উৎপাদ কত হয়ে যাবে, 0 মোল। বলো তো, টি সমান 1,
তখন কি হবে, এই 10 মোল থেকে কিছু পরিমাণ বিক্রিয়া করে ফেলবে। ধরো 2 মোল বিক্রিয়া করলো, তাহলে 8 মোল আছে, তাহলে এখানে কত থাকবে 2 মোল। তাহলে একটু খেয়াল করো, বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকবে। তাহলে দেখো বিক্রিয়কের এখানে ঘনমাত্রা আস্তে আস্তে কি হবে, কমবে। আর উৎপাদের দেখো 0 ছিল, পরে কত হয়ে গেছে 2। তাহলে আমি বলবো কি, উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে কি করবে, বাড়বে। তাহলে এই কথাটা একটু মনে রাখবা, বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে এবং উৎপাদের ঘনমাত্রা কি হবে, ঘনমাত্রা 2 বার লিখে ফেলছি, কি হবে, বাড়তে থাকে। এবার দেখো যখন সাম্যাবস্থায় পৌঁছায়, আমরা লাস্ট ক্লাস পড়েছিলাম না, সাম্যাবস্থায় কি হয়ে যায়, ঘনমাত্রাটা কনস্ট্যান্ট হয়ে যায়। তার মানে আর কোনো চেঞ্জ ঘটে না, দুজনের কি হয়ে যায়, ঘনমাত্রাটা কনস্ট্যান্ট। সে ফর এক্সাম্পল ধরো টি সমান 3 সেকেন্ড, 3 সেকেন্ড আমি দেখলাম এখানে 6 মোল, এখানে কত 4 মোল। এরপরে তুমি যত লাইন নাও, মানে যত হচ্ছে মান নাও, রিডিং নাও, তুমি দেখবা কি 6 মোল আর 4 মোলই থাকতেছে। এর অর্থ কি, টি সমান 3 সেকেন্ডে সাম্যাবস্থায় চলে আসছে। তো এটা যদি ডিটেলসে পড়তে চাও লাইভ 1 দেখা লাগবে, কারণ ওইখানে আমি একদম ডিটেলসে আলোচনা করেছিলাম যে কেন হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা আমাদের কনস্ট্যান্ট থাকে। তোমরা যারা আগের ক্লাস করেছো জানো। তাহলে কি মনে রাখবে এখান থেকে, যখন কিনা সাম্যাবস্থায় আসে তখন ঘনমাত্রাটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। আর 5 নাম্বার কি, এটি একটি গতিশীল সাম্যাবস্থা। মনে আছে একটা কন্টেইনারের মধ্যে যে আমরা পানি ঢালতেছিলাম, আরেকটা জায়গা দিয়ে যে পানি বের হয়ে যাচ্ছিল, যে পরিমাণ পানি ঢুকতেছিল ওই পরিমাণ পানি বের হয়ে যাচ্ছিল। তাহলে এই জন্য আমরা কি বলতেছি, প্রসেসটা তো থামে নাই। মনে আছে সাম্যাবস্থা যখন পড়তেছিলাম, তার মানে আমি বলবো কি এটি একটা কি গতিশীল সাম্যাবস্থা, মানে বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে, বাট একটা পর্যায়ে কি হয়ে যায়, সাম্যাবস্থা এসে যায়। বাট সাম্যাবস্থায় যখন আসে তখন কিন্তু বিক্রিয়া থামে না। দ্যাট মিনস আমি কি বলবো, এটা হচ্ছে একটা গতিশীল সাম্যাবস্থা। কথা বুঝতেছি? তো তারপর যদি এই পয়েন্টগুলো নিয়ে কারো কোনো প্রবলেম থাকে, আমি ডিটেলসে আলোচনা করেছি লাইভ 1-এ। তো তোমরা কি করবা, লাইভ 1টা একটু দেখে নিবা। তো যতটুকু সামারি করার দরকার আমি এখানে করে দিছি। ওকে, তো আজকে আমাদের মেইন টপিক হচ্ছে ল অফ মাস অ্যাকশন বা ভরক্রিয়ার সূত্র। তো এটা আমরা একদম 0 লেভেল থেকে শুরু করবো, বাট তার আগে তোমরা এক কাজ করো, এতটুকু কপি করে নাও, দেন আমি কি করবো, ওটা নিয়ে আলোচনা শুরু করবো। ওকে চলো। ওকে ডান বলতেছে। ওয়ালাইকুম আসসালাম আদ্রিতা সুলতানা। ওকে কপি ডান। আবার বলতেছি যারা আজকে একদম নতুন স্টুডেন্ট তারা এগুলো হচ্ছে ডিটেলসে পড়ার জন্য লাইভ 1টা একটু দেখে নিবা, আমাদের গ্রুপে আছে, একটু কাইন্ডলি দেখে নিবা। ওকে, তবে এটা মুছে ফেলতেছি, আমি শুরু করবো এখন ল অফ মাস অ্যাকশন, ভরক্রিয়ার সূত্র। তো এটা হচ্ছে দুজন বিজ্ঞানী হচ্ছে গোল্ডবার্গ আর একটা হচ্ছে পি ভাগে, মেবি হচ্ছে 1864 সালে ওরা কি করছে, একটা সূত্র দিল যার নাম কি, ভরক্রিয়ার সূত্র। তো এইটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবা, একদম মনোযোগ সহকারে একটু দেখো কি বলতেছে। এখানে উনি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, স্টেটমেন্ট একটু খেয়াল করো। এখানে বলছে নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা কি হওয়া লাগবে, নির্দিষ্ট বা ফিক্সড। তো এটা কেন ফিক্সড হওয়া লাগে এটা আমরা পড়বো আস্তে আস্তে। একটু দেখো, নির্দিষ্ট সময়ে যে কোনো বিক্রিয়ার হার, কি বলতেছি, যে কোনো বিক্রিয়ার হার, হার মানে কি, একক সময়ে কি পরিমাণ বিক্রিয়া করবে, এটি হার। একক সময় কি পরিমাণ বিক্রিয়া করবে, তাহলে যে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত, এই জিনিসটা খেয়াল করো কি বলছি, বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। কি বললাম, বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তো কোয়েশ্চেন আসতেই পারে এই সক্রিয় ভর এটা বলতে আমরা কি বুঝবো, সক্রিয় ভর বলতে আমরা কি বুঝবো। তো এই সক্রিয় ভর মেইনলি দুইটা জিনিসকে হচ্ছে রিপ্রেজেন্ট করে। কয়টা জিনিসকে, দুইটা জিনিসকে। একটাকে বলা হয় ঘনমাত্রা আর আরেকটাকে বলা হয় আংশিক চাপ। কি বলা হয়, আংশিক চাপ। তাহলে এখন থেকে যদি আমি তোমাকে বলি সক্রিয় ভর মানে কি, সক্রিয় ভর মূলত দুইটা জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে। কয়টাকে, দুইটাকে। একটাকে হচ্ছে কি ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রা, আর আরেকটাকে কি বলবো আমরা, আংশিক চাপ। ওকে, এবার ঘনমাত্রা আর আংশিক চাপ এই দুটো সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগবে। ঘনমাত্রা বের করার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলা কি, তোমরা সবাই এই ফর্মুলাটা পড়ছো, N সমান S ইন্টু ভি লিটারে। মোল সংখ্যার এই ফর্মুলাটা তোমরা পড়ছো না? আর এই ফর্মুলাটা ইউজ করি কখন, ঘনমাত্রার ক্ষেত্রে। আমরা কোনো একটা দ্রবণের ক্ষেত্রে, এক কথায় ঘনমাত্রা না, কোনো একটা দ্রবণের ক্ষেত্রে।
তাহলে n সমান s ইন্টু ভি, যেখানে s এর পরিচয় কি, s এর পরিচয় হচ্ছে ঘনমাত্রা, s এর পরিচয় কি ঘনমাত্রা, n এর পরিচয় হচ্ছে মোল সংখ্যা, n এর পরিচয় কি মোল সংখ্যা, আর ভি হচ্ছে এখানে আয়তন, ভি কি আয়তন। আচ্ছা, তাহলে এইখান থেকে তুমি s সমান কি লিখতে পারো, s সমান লিখতে পারো n বাই ভি, কি লিখতে পারো s সমান লিখতে পারো n বাই ভি। তাহলে দেখো এখানে s আর ভিটা হচ্ছে নিচে পাঠাই দাও, তাহলে n বাই ভি। তাহলে এইটাই হচ্ছে ঘনমাত্রার একটা ফর্মুলা, এই ফর্মুলাটা আমাদের এই চ্যাপ্টারে কাজে লাগবে। তাহলে মোল সংখ্যাকে যদি আয়তন দ্বারা ভাগ করো তুমি কি পেয়ে যাবা, ঘনমাত্রা। এতটুকু বুঝি? আচ্ছা, এবার পরেরটা আসো, আমরা মেইনলি হচ্ছে ঘনমাত্রা থেকে এই ফর্মুলাটা মনে রাখবো। এবার পরেরটা আসো, আংশিক চাপ। এই আংশিক চাপ তোমরা এই চ্যাপ্টারে একটু সামনে পড়বা। আংশিক চাপ মানে কি, আংশিক চাপ বের করার জন্য একটা ফর্মুলা আছে, দেখো আংশিক চাপ বের করার জন্য ফর্মুলা হচ্ছে মোল ভগ্নাংশ। ফর্মুলা কি, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, ইন্টু মোট চাপ। তোমার টেনশন নেওয়া লাগবে না, আমি ব্যাখ্যা করতেছি। তাহলে আংশিক চাপ, আংশিক চাপ বের করার ফর্মুলা কি, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আর এই মোল ভগ্নাংশকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, এক্স ইন্টু, আর মোট চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে আংশিক চাপের একটা ফর্মুলা চলে আসতেছে, আংশিক চাপ সেটা কি, এক্স ইন্টু পি, কি আসতেছে এক্স ইন্টু পি, যেখানে এক্স মানে কি মোল ভগ্নাংশ, এক্স এর পরিচয় কি মোল ভগ্নাংশ। তারপরের কথা হচ্ছে এই মোল ভগ্নাংশ আমরা কিভাবে বের করব, বা মোল ভগ্নাংশ বলতে আমরা কি বুঝবো। কারণ তোমরা সবাই মোট চাপ জিনিসটা বুঝো যে কোনো একটা পাত্রের গায়ে যদি অনেকগুলো কি থাকে, গ্যাস থাকে, ওই গ্যাস যে পরিমাণ চাপ প্রয়োগ করবে টোটাল। যেমন সে ফর এক্সাম্পল চিন্তা করো, ধরো এই হচ্ছে আমার একটা পাত্র, ছোটোখাটো একটা পাত্র। তো এইখানে মনে করো এ নামক একটা গ্যাস আছে, বি নামক একটা গ্যাস, আর সি নামক একটা কি আছে, গ্যাস আছে। তো তিনটা গ্যাসই পাত্রের দেয়ালে একটা চাপ প্রয়োগ করবে, টোটাল যে পরিমাণ চাপ প্রয়োগ করবে ওটাকে আমরা কি বলি, মোট চাপ। এতটুকু বুঝি। এবার মোল ভগ্নাংশ আসো, তুমি মোল ভগ্নাংশ কিভাবে ক্যালকুলেট করবা। এর জন্য ধরো এই যে আমাদের এ গ্যাস, তাহলে এ গ্যাসের একটা মোল সংখ্যা থাকবে, ওটা ধরলাম এন এ, কারণ এন দ্বারা আমরা মোল সংখ্যাকে রিপ্রেজেন্ট করি। তাহলে কি বললাম, এ গ্যাসের একটা মোল সংখ্যা থাকবে, ওটাকে আমি কি ধরলাম, এন এ। বি গ্যাসের একটা মোল সংখ্যা থাকবে না, ওটাকে আমি ধরলাম এন বি। আর সি গ্যাসের একটা কি থাকবে, মোল সংখ্যা, মানে কতটুকু গ্যাস নিছো ওটাই মোল সংখ্যা, যে 2 মোল গ্যাস নিছো নাকি 3 মোল নিছো ওইটাই। তাহলে এ গ্যাস কতটুকু নিছো এটা তুমি বলতে পারবে না, যে 2 মোল নিয়ে কাজ করতেছি, বা প্রশ্নে বলে দিবে 2 মোল নিয়ে কাজ করতেছো। বি গ্যাসটাও সেম, সি গ্যাসটাও সেম। তো তুমি যদি মোল ভগ্নাংশ বের করতে চাও, ধরো তুমি এ গ্যাসের জন্য তোমাকে এইভাবে বলবে, এ গ্যাসের জন্য মোল ভগ্নাংশ বের করো। কি বলছে, এ গ্যাসের জন্য। তাহলে দেখো কিভাবে বের করি আমি এখানে, এ গ্যাসের জন্য, এ গ্যাসের জন্য কি বের করবো আমি, মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ কার জন্য আমি বের করতে চাই, এ গ্যাসের জন্য। তাহলে ফর্মুলাটা একটু মনে রাখবা, ফর্মুলা হচ্ছে উপরে হবে যার মোল সংখ্যা, কি বললাম, যার মোল সংখ্যা ডিভাইডেড বাই নিচে হবে মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে দেখো তো, আমি এ গ্যাসের মোল সংখ্যা বের করতে চাই, তাহলে উপর হবে কি, যারটা বের করতে চাই তার মোল সংখ্যা। তাহলে আমি এখানে যদি বের করতে চাই, দেখো আমি কি বের করতে চাই, মোল ভগ্নাংশ কার, এ গ্যাসের। দেখো এ গ্যাসের মোল ভগ্নাংশ, আর মোল ভগ্নাংশকে আমি এক্স দ্বারা প্রকাশ করি, আর এক্স এ মানে কি, এ গ্যাসের মোল ভগ্নাংশ। কথা বুঝতেছি? তাহলে ফর্মুলা কি হবে, দেখো উপরে হবে কি, যার মোল সংখ্যা, কারটা বের করতে চাই, এ, তাহলে এর মোল সংখ্যা কত, এন এ। তাহলে এই নিলাম আমি এন এ। নিচে কি হবে, মোট মোল সংখ্যা। তাহলে মোট কত দেখো এই পাত্রে, এন এ প্লাস এন বি প্লাস এন সি, এটা আমার মোট মোল সংখ্যা। তাহলে আমি এখানে কি লিখবো, এন এ প্লাস এন বি প্লাস এন সি, এটা আমি লিখতে পারি। এবার ধরো আমি আরেকটা এক্সাম্পল দিই, আমি হচ্ছে আরেকটা এক্সাম্পল, এটা আমি মুছে ফেলি। হ্যাঁ, ধরো আমি এবার চাচ্ছি কি, যে ভাই আমি এবার এই গ্যাসের না, আমি এবার মোল ভগ্নাংশ বের করতে চাই বি গ্যাসের। তাহলে বলো তো ফর্মুলা কি হবে, হ্যাঁ ভেরি গুড, উপরে কি হবে, যারটা বের করতে চাই, কারটা বের করতে চাও, বি। তাহলে বি এর মোল সংখ্যা কত দিয়ে দিছে ওরা, এন বি। তাহলে আমি এখানে কি লিখবো, এন বি। নিচে কি হবে, হ্যাঁ মোট মোল সংখ্যা। তাহলে মোট মোল সংখ্যা কত এই পাত্রের গায়ে, এন এ প্লাস এন বি প্লাস এন সি। তাহলে এখানে কি লিখবো, এন এ প্লাস এন বি প্লাস এন সি। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য বি গ্যাসের মোল সংখ্যা। তাহলে আমি যদি এখন আরেকটা কোশ্চেন করি, যে সি গ্যাসের মোল সংখ্যা কি হবে, পারবা, হ্যাঁ কি হবে, এন অফ সি, মানে কি যারটা বের করতে চাই, নিচে কি
এন এ প্লাস এন বি প্লাস এন সি। ওকে, তাহলে আমাদের এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে, এবং তোমরা টেনশন নিও না, আমি এখানে কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করতেছি না, আমি এগুলো ডিটেলসে পড়াবো, সামনে হচ্ছে আমাদের মানে আছে। তো আপাতত যেহেতু এখানে আমাদের লাগবে, আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি কিভাবে বের করবা। তাহলে সিম্পলি একটু খেয়াল করো আমি কি বোঝাতে চাচ্ছি। আমি বোঝাতে চাচ্ছি যখন তোমাকে বলবে কোশ্চেনে সক্রিয় ভর, কি বলবে? সক্রিয় ভর, তোমার মাথায় দুইটা টার্ম আসা লাগবে। কি কি? একটা হচ্ছে কি ঘনমাত্রা, আরেকটা কি আংশিক চাপ। একটা হচ্ছে ঘনমাত্রা, আরেকটা কি আংশিক চাপ। ঘনমাত্রার জন্য আমি কোন ফর্মুলা মনে রাখবো? এই যে এই ফর্মুলাটা, এফ সমান এন বাই ভি। দ্যাট মিনস মোল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করো, তুমি কি পেয়ে যাবা? ঘনমাত্রা। চলো, ঘনমাত্রা তো গেল, আবার একটু খেয়াল করো, ঘনমাত্রাকে এরকম স্কোয়ার ব্র্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কি দ্বারা? স্কোয়ার ব্র্যাকেট। ধরো আমি বললাম এ, তারপরে স্কোয়ার ব্র্যাকেট দিলাম, এটা থার্ড ব্র্যাকেট না, স্কোয়ার ব্র্যাকেট। এর অর্থ কি? এর ঘনমাত্রা। তাহলে আমি যদি বলি এরকম এরকম দিয়ে মনে করলাম টি, তাহলে কার ঘনমাত্রা? টি। মানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা কি বুঝি? ঘনমাত্রা। এগুলো মনে রাখবো, ছোট ছোট জিনিসগুলো। স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা ঘনমাত্রাকে রিপ্রেজেন্ট করি। আচ্ছা আসো, তাহলে ঘনমাত্রা বুঝে ফেললাম। এবার আসো আংশিক চাপ। তাহলে আংশিক চাপ বের করার জন্য ফর্মুলা কি? এই যে লিখে দিছি, মোট চাপ মোল ভগ্নাংশ। মোট চাপ মোল ভগ্নাংশ। তাহলে আংশিক চাপ বের করার ফর্মুলা কি? মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। এবার মোট চাপ, এই মোট চাপ তোমার কোশ্চেনে দিয়ে দিবে, বা ওরা কিছু একটা বলে দিবে কোশ্চেনে। মোল ভগ্নাংশ কিভাবে বের করবা? হ্যাঁ, ফর্মুলা কি? যার মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। দ্যাট মিনস তুমি যদি বি এর মোল ভগ্নাংশ বের করতে চাও, উপরে হবে কি বি এর মোল সংখ্যা, নিচে কি হবে? মোট মোল সংখ্যা। কথা বুঝতেছি? সি এরটা বের করতে চাইলে উপরে সি এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। এতটুকু বুঝি, এতটুকু কভার করো, তারপর আমরা কি করবো? আরেকটু সামনে আগাবো। ওকে চলো, এই তো ভেরি গুড। ওকে, এতটুকু বুঝতে পারছো না তোমরা? ওকে, ওকে, সাদিয়া জান বলতেছে ক্লিয়ার, মাসুদ রানা বলতেছে কিছু একটা বলছে। ওকে, মারাত্মক ক্লিয়ার না? ওকে, আর তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের একটু জানিয়ে দিবা। মানে এক এক ক্লাসগুলো হবে, সবাই নিয়ে পড়া লাগবে না? করা লাগবে। ওকে, তারপরে এতটুকু মুছে ফেলি। চলো দেখো, তাহলে আমরা সক্রিয় ভরকে ওটা বুঝে গেলাম। এবার আসি আমাদের স্টেটমেন্টটা কি বলছে, ওটা ব্যাখ্যা করা লাগবে না? হ্যাঁ, ব্যাখ্যা তো করবোই। এবার দেখো আমরা এটাকে ব্যাখ্যা করি। কিভাবে ব্যাখ্যা করা যায় খেয়াল করো। বলছে নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে টেম্পারেচারটা কি হবে? ফিক্সড। নির্দিষ্ট সময় যে কোনো বিক্রিয়ার হার, কি বলছে? বিক্রিয়ার হার কি হবে? দেখো এখানে কি বলছে? ওই সময়ে উপস্থিত, তার মানে ওই সময় যারা উপস্থিত থাকবে কারা? বিক্রিয়ক। তাহলে আমরা জানি যে কোনো বিক্রিয়ায় কি থাকে? বিক্রিয়ক, আর এখান থেকে তৈরি করে কি? উৎপাদ। তো বিক্রিয়ক এক বা একাধিক হতে পারে, দুইটা বিক্রিয়ক হতে পারে, তিনটাও হতে পারে। উৎপাদক কি? এক বা একাধিক হতে পারে। বলছে বিক্রিয়কের সক্রিয় ভরের কি? সমানুপাতিক। আর সক্রিয় ভর বলতে আমরা কি বুঝবো? হয় কি ঘনমাত্রা, নাহলে কি আংশিক চাপ। তো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করি, একটা নিয়ে আনসার যা আসবে বাকিটা নিয়ে আনসার তাই আসবে। তো আমরা সক্রিয় ভর হিসাবে হচ্ছে মোলার ঘনমাত্রা নিয়ে আলোচনা করব। একটা মানে একটার জন্য যা অ্যাপ্লিকেশন, বাকিটার জন্য তাই। তো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা মোলার ঘনমাত্রা নিয়ে আলোচনা করব। তাহলে আমি কি বলতে পারি স্টেটমেন্ট থেকে? দেখো, বিক্রিয়ার হার কি হবে? বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক বা সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে একটু খেয়াল করো, আমি প্রথমে এখানে একটা বিক্রিয়া কনসিডার করতেছি। বিক্রিয়ার কি? এভাবে চিন্তা করো, ধরো এ প্লাস বি, এইখান থেকে তোমার তৈরি করলো সি প্লাস ডি, এটা তৈরি করলো। তাহলে বলতো এটা কি একমুখী বিক্রিয়া না? একটু খেয়াল করো, এখানে এটা হচ্ছে একমুখী বিক্রিয়া, একমুখী। তো একমুখী বিক্রিয়ায় এ প্লাস বি মিলে সি প্লাস ডি তৈরি করতেছে। তো আমি কি চাই? এর জন্য হচ্ছে এই ফর্মুলাটা খাটাতে, স্টেটমেন্টটা। তো তুমি কিভাবে খাটাবা? খাটানোর জন্য একটু দেখো, ওরা বলতেছে বিক্রিয়ার হার, তার মানে আমি এখানে লিখতে পারি কি? ওদের অনুসারে বিক্রিয়ার হার এটা কি হবে? কার সমানুপাতিক? সক্রিয় ভরের। কিন্তু সক্রিয় ভর কার হওয়া লাগবে? বিক্রিয়কের। এই যে দেখো কি বলছে, বিক্রিয়কের সক্রিয় ভরের। তাহলে এটাই তো আমাদের জন্য বিক্রিয়ক, আর এটা আমাদের জন্য উৎপাদ। তাহলে বিক্রিয়কের সক্রিয় ভর, সক্রিয় ভর হিসেবে আমি কাকে নিব এখন? মোলার ঘনমাত্রা।
তাহলে ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই যে স্কোয়ার ব্র্যাকেট দ্বারা। তাহলে দেখো বিক্রিয়ক কে কে আছে? এ, এই যে লিখলাম কি এ, তারপর কাকে লিখবো আমি? এই যে বি। তাহলে একটু খেয়াল করো কি লিখলাম, বিক্রিয়ার হার, এই যে বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত, তাহলে এই সময় উপস্থিত বিক্রিয়ক কে কে আছে? এ আর বি। এটার সক্রিয় ভরে, সক্রিয় ভর হিসেবে কাকে নিতেছি আমরা? মোলার ঘনমাত্রা বা ঘনমাত্রা। তাহলে দেখো যে এ আর বি আমাদের বিক্রিয়ক, এইটার যে স্কোয়ার ব্র্যাকেট দ্বারা আমরা কি রিপ্রেজেন্ট করি? ঘনমাত্রা। এই ঘনমাত্রা কি হবে? সমানুপাতিক। এতটুকু বুঝি। এবার যদি তুমি কখনো দেখো, যেমন দেখো আমরা এখানে কি লিখতেছি, আমরা এখানে কি লিখতেছি দেখো, এ প্লাস বি। তো তুমি যে 1 মোল এ নিয়ে আলোচনা করবা এমন কোনো কথা আছে? না। তুমি 1 মোল এ নিয়ে আলোচনা করবে এমন কোনো কথা নাই। তুমি চাইলে 2 মোল এ নিয়ে আলোচনা করতে পারো, কারণ এরকমই তো বিক্রিয়া হয়, 2 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করতেছে, বা 2 মোলের সাথে 3 মোল। এর জন্য আমরা কি করলাম যে না ভাই 2ও না 3ও না, আমরা এটাকে ধরলাম N1, এটাকে কি ধরলাম? N2। এই যে দেখো N1 N2, তাহলে N1 আর N2 এর মান কি? যে কোনো মান হতে পারে, হতে পারে এটা 1 মোল, হতে পারে কি এটা 2 মোল, যে কোনো কিছু। তাহলে যদি তুমি দেখো এইখানে বিক্রিয়কের সাথে সহগ থাকে, কি থাকে? সহগ। ওই সহগগুলা তার পাওয়ারে চলে যায়। কোথায় চলে যায়? তার পাওয়ারে। তাহলে দেখো তো এখানে সহগ কত? N1, তাহলে তার পাওয়ারে কত দিব? N1। এখানে সহগ কত? N2, তাহলে এখানে কত লিখবো আমি? N2। কত লিখবো? N2। কথা বুঝতেছি? তাহলে আমি এখানে কি লিখবো? N2। তাহলে এটা কার জন্য লিখলাম দেখো তো? একমুখী বিক্রিয়ার জন্য লিখলাম না, যে বিক্রিয়ার হার সমানুপাতে কি হবে? ওই সময় উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এতটুকু বলছি। কিন্তু বলো, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি ওইটা কি আর একমুখী বিক্রিয়া? না, ওটা উভমুখী বিক্রিয়া না। তাহলে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যেমন এরকম একটা ইকুয়েশন পেলাম, ওই ক্ষেত্রে আর একটা পাবো না, কারণ ওই ক্ষেত্রে শুধুমাত্র সম্মুখমুখী বিক্রিয়া হয় না, সাথে পশ্চাৎমুখী বিক্রিয়াও প্রদর্শন করে। কথা বুঝতেছি? ওই সময় কিন্তু শুধু সম্মুখমুখী বিক্রিয়া থাকে না, সাথে কি হয়? পশ্চাৎমুখী বিক্রিয়া প্রদর্শন করে। বাট তার আগে এখান থেকে আবার কি লেখা যায় একটু দেখো, যে বিক্রিয়ার হার, দেখো যদি সমানুপাতিক চিহ্ন তুলতে চাও কি করা লাগে? একটা সমান চিহ্ন, তার সাথে একটা কনস্ট্যান্ট আনতে হয়। কি আনতে হয়? একটা কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্টকে আমি নাম দিলাম কি? কে। আর বাকি যা আছে তাই থাকলো। এখানে এ এর কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, আর এখানে লিখলাম N1, এখানে বি এর কনসেন্ট্রেশন, এখানে কি লিখলাম আমি? N2। এই যে কে, এই কে কে বলা হয় হার ধ্রুবক, কারণ বিক্রিয়ার হার নিয়ে আলোচনা করতেছি। এটাকে আমরা কি বলবো? হার ধ্রুবক। এবং অবশ্যই অবশ্যই যে কথাটা আমরা ভুলবো না সেটা হচ্ছে এই হার ধ্রুবক শুধুমাত্র এবং শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। কি বললাম? এটা শুধুমাত্র এবং শুধুমাত্রই তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে আমি কি বলবো? এটা কার উপর ডিপেন্ড করতেছে? টেম্পারেচারের উপর হচ্ছে ডিপেন্ড করতেছে। এতটুকু বুঝি। তাহলে আমরা সিম্পলি একমুখী বিক্রিয়ার জন্য একটা কি করলাম? বিক্রিয়ার হার লিখলাম, এবং এই হারটা বা এই ফর্মুলাটা শুধুমাত্র খাটাচ্ছি বিক্রিয়কের জন্য, উৎপাদ নিয়ে কিন্তু আলোচনা করতেছি না, শুধুমাত্র কি নিয়ে? বিক্রিয়কের জন্য। তো আমরা কাজ করব, এখন তো একমুখী দেখলাম, এখন আমরা উভমুখী বিক্রিয়া দিয়ে কি করবো? একটা কম্বাইন্ড ফর্মুলা বানাবো। তো তার আগে এতটুকু কপি করো, দেন আমরা কি করব? উভমুখী বিক্রিয়া নিয়ে হচ্ছে কনসিডার করবো। চলো। ওকে ওকে, তাহলে বলতেছে 120% ক্লিয়ার, ওর পার্সেন্টেজ বাড়তেছে। সবাই মনোযোগী হও, এখান থেকে কোশ্চেন আসে একদম মাস্ট। কেপিকেসি ছাড়া হচ্ছে কোশ্চেনই করে না। ওকে, ভেরি গুড। চলো, তাহলে এবার আমরা কি করবো দেখো, এবার খেয়াল করো, এবার হচ্ছে আরো ভালো একটা কাজ করবো আমরা। এবার আমরা উভমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করবো। উভমুখী, খেয়াল করো এবার উভমুখীর জন্য কি হবে? উভমুখীর জন্য ধর আমি এখানে একটা বিক্রিয়া কনসিডার করতেছি, N1 মোল এ। এটা কেন লিখলাম N1 আমরা আশা করি এখন বুঝি, একটু কিন্তু আলোচনা করলাম। প্লাস মনে করো N2 বি, বিক্রিয়া করে N3C প্লাস N4 ডি তৈরি করতেছে। আবার N3C যেহেতু উভমুখী বিক্রিয়া, তারা কি করবে? একটা পশ্চাৎমুখী বিক্রিয়া প্রদর্শন করবে। এতটুকু বুঝি। এবার খেয়াল করো কি বলতেছি আমি। প্রথম আমি কি চাই? যখন মনে করো একটা অ্যারো ছিল, একটা অ্যারো এইদিকে, তো যখন এই দিকে অ্যারো ছিল তখন বিক্রিয়ক হিসেবে কে কাজ করছে? এটা আমাদের বিক্রিয়ক হিসেবে কাজ করছে। একটু ভালো করে খেয়াল করো, এটা আমাদের বিক্রিয়ক আর এটা আমাদের তখন কি? উৎপাদ। তখন এটা বুঝি।
তাহলে আমি এই একটা অ্যারোর জন্য, এটা বিক্রিয়ক, এই বিক্রিয়কের জন্য আমি ফর্মুলা কি লিখতে পারি? আমি ফর্মুলা লিখতে পারি, দেখো এই বিক্রিয়াটা কোন দিকে, আমি বলতে পারি আর এফ। আর এফ মানে কি? রেট অফ ফরওয়ার্ড, সম্মুখমুখী বিক্রিয়া, এটা বলতে পারি না? আর আর মানে হচ্ছে রেট মানে হার। তাহলে আমি এই ডিরেকশন দিয়ে বোঝাচ্ছি সম্মুখমুখী বিক্রিয়ার হার। তাহলে আমি এখানে কি বলতে পারি? বিক্রিয়ার হার না লিখে, যেটা আমরা কি লিখতাম বিক্রিয়ার হার, কারণ ওখানে বিক্রিয়া একটাই ছিল একদিকে, এখন তো দুই দিকে, এই জন্য আমি কি লিখবো? একবার লিখবো সম্মুখমুখী বিক্রিয়ার হার, একবার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তাহলে আমি কি লিখতে পারি? আর এফ। আর এফ মানে কি? সম্মুখমুখী বিক্রিয়ার হার। এটা সমানুপাতিক হবে কার? হ্যাঁ, কার হবে? দেখো বিক্রিয়কের সক্রিয় ভর। বিক্রিয়ককে, এই যে আমাদের এখানে বিক্রিয়ক হচ্ছে এ, আর তার সাথে হচ্ছে কি বি, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। সক্রিয় ভর হিসেবে আমি কি নিলাম? মোলার ঘনমাত্রা। কাজ কি শেষ? আরে না, পাগল নাকি? এই যে দেখো N1 মোল সংখ্যা আছে, N2 মোল সংখ্যা আছে, ওটা কোথায় চলে যায়? হ্যাঁ, ভেরি গুড, কোথায়? পাওয়ারে। তাহলে এটা হচ্ছে আমাদের কার জন্য? এই সম্মুখমুখী বিক্রিয়ার জন্য, যখন কিনা এটা বিক্রিয়ক। এবার বলো, যখন পশ্চাৎমুখী বিক্রিয়া প্রদর্শন করবে, পশ্চাৎমুখী বিক্রিয়া, তখন কি আর বিক্রিয়ক এটা থাকবে? না, তখন বিক্রিয়ক কিন্তু এটা, কারণ এটা মিলে আবার এটা তৈরি করতেছে। তাহলে আমাদের বিক্রিয়কটা চেঞ্জ হয়ে গেছে এখন। কখন? যখন কিনা পশ্চাৎমুখী বিক্রিয়া, মানে জিনিসটা বুঝতেছো? যখন কিনা পশ্চাৎমুখী বিক্রিয়া, তাহলে এটা আমার তখন কি হিসেবে কাজ করতেছে? বিক্রিয়ক। কারণ এখন এইখান থেকে উৎপাদ তৈরি করতেছে। আগে কি ছিল? এইখান থেকে এটা তৈরি করতেছে সম্মুখমুখীতে, পশ্চাৎমুখীতে কি এইখান থেকে এটা তৈরি করতেছে। তাহলে তখন হচ্ছে এটা আমাদের জন্য উৎপাদ। ওকে, তাহলে এখন আমার এটা হচ্ছে বিক্রিয়ক। তাহলে এর জন্য আমি কি লিখতে পারি? এই বিক্রিয়া হচ্ছে আর বি। বি মানে হচ্ছে ব্যাকওয়ার্ড বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। কথা বুঝতেছি? পশ্চাৎমুখী বিক্রিয়ার কি হবে? হার। তাহলে আমি এই অংশ থেকে লিখতে পারি আর বি সমানুপাতিক কি হবে আমাদের এখন বিক্রিয়ককে? হ্যাঁ, সি আর ডি হচ্ছে আমাদের এখন বিক্রিয়ক। সি এবং ডি হচ্ছে আমাদের এখন বিক্রিয়ক। কাজ কি শেষ? আরে না, N3 দিব না আমি। N3 কোথায় দিব? এখানে আমি N3 দিলাম, এখানে আমি কি দিব? N4। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার, এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। এবার বলো, তুমি যদি সাম্যাবস্থা কনসিডার করো, সাম্যাবস্থা, তাহলে আমি বলতে পারি কি? যে অ্যাট ইকুইলিব্রিয়াম, তার মানে কি সাম্যাবস্থায় আমরা কি জানি হয়? সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কি হয়ে যায়? সমান হয়ে যায়। বললাম না আমরা একটু আগে? তার মানে সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হয়? সমান হয়। এবার বলো, আর এফ এর মান তুমি কোত্থেকে পাবা? এখান থেকে। কিভাবে পাবা একটু দেখো। আমি এখান থেকে লিখতেই পারি, এই যে আর এফ, যদি সমানুপাতিক চিহ্ন তুলতে চাই তাহলে একটা সমান চিহ্ন দিব, তার সাথে একটা কি নিয়ে আসবো? কনস্ট্যান্ট, নাম দিলাম কি? K1। বুঝতেছি? আগের মতো, এই যে দেখো এখানের মতো কাজ করলাম। তাহলে এখানে থাকতেছে কি? এ, আর এখানে থাকতেছে বি, এখানে N1, এখানে কি? N2। তাহলে এখান থেকে আমি আর এফ এর মানটা পেয়ে গেলাম। আর বি এর মানটা কোথায় পাবো? এখান থেকে, একদম সিম্পল। তাহলে আর বি এর মান কি হবে? দেখো সমানুপাতিক চিহ্ন তোলো, সমান চিহ্ন দিয়ে একটা কনস্ট্যান্ট নিয়ে আসো, নাম দিলাম K2, আরেকটা কনস্ট্যান্ট। এখানে কি লিখতে পারি? সি, আর এখানে লিখতে পারি কি আমি? ডি, আর এখানে আমি কি লিখবো? N3, এখানে হচ্ছে N4। এটা এবার তুমি মান বসায় দাও। বলতো আর এফ এর মান কত? এই যে পুরোটা হচ্ছে আর এফ এর মান। তাহলে আর এফ এর মান হচ্ছে K1, এখানে এ, এখানে বি, আর তাদের পাওয়ার আছে N1 N2 সমান আর বি। আর বি দেখো কত? এই যে দেখো পুরো মানটা। তাহলে আর বি সমান লিখতে পারি K2, এখানে সি, এখানে N3, এখানে ডি, এখানে কি হবে? N4। এতটুকু আমরা লিখতে পারি। এবার আসো ওই দিকে আসো একটু, আমাদের তো একটু জায়গা লাগবেই। চলো আমরা হচ্ছে এই অংশ থেকে আমরা সলভ করা শুরু করি। চলো এবার একটু দেখো, আগে এক কাজ করি, আমি এই যে K1টাকে ডান দিকে পাঠাই, তাহলে ভাগ হয়ে যাবে না? ভাগ। বা তুমি এক কাজ করো, এই K2টাকে এখানে পাঠাও, আর এইটাকে তুমি ডান দিকে পাঠিয়ে দাও, এই অংশটাকে, এই যে এ আর বিটাকে ডান দিকে পাঠিয়ে দাও। তাহলে কি থাকতেছে একটু দেখো, এখানে থাকতেছে K1/K2। এই যে দেখো K1, এই K2 নিচে নিয়ে আসো, K2, আর এইটাকে তুমি ডান দিকে পাঠিয়ে দাও। তাহলে কি থাকতেছে এখানে দেখো, উপরে থাকতেছে সি, এখানে N3, ডি, এখানে হচ্ছে N4। এই যে দেখো এই লাইনটা লিখলাম আমি। আর এ আর বি কোথায় যাবে? নিচে। তাহলে এই অংশে আমি কি লিখতে পারি? দেখো এ, এখানে হচ্ছে N1, বি, এখানে হচ্ছে আমাদের জন্য N2। ওকে, আচ্ছা এবার একটু দেখো K1/K2। K1 কি? একটা ধ্রুবক। K2 কি? আরও একটা ধ্রুবক। দুইটা ধ্রুবকের গুণফল, সরি ভাগফল, দুইটা ধ্রুবকের ভাগফল, এটা আরও একটা ধ্রুবক আসবে, ওইটার নাম আমি দিলাম K ইকুইলিব্রিয়াম। কি দিলাম? K ইকুইলিব্রিয়াম, যার নাম হচ্ছে সাম্য ধ্রুবক। কেন? কারণ আমি সাম্য অবস্থা কনসিডার করতেছি।
এই জন্য এটার নাম কি দিলাম আমি, নতুন একটা কনস্ট্যান্ট। এই K1/K2 এর পরিবর্তে আমি নতুন একটা কনস্ট্যান্ট লিখলাম, যার নাম কি, সাম্য ধ্রুবক। দ্যাট মিনস K1/K2 এটার পরিবর্তে আমি কি লিখলাম, K ইকুইলিব্রিয়াম লিখলাম। তাহলে এখান থেকে K ইকুইলিব্রিয়াম সমান কি আসবে দেখো, এখানে C এর ঘনমাত্রা উপর হচ্ছে N3, D এর ঘনমাত্রা উপর হচ্ছে কত, N4। এখানে কি আছে, A এর ঘনমাত্রা উপর হচ্ছে N1, B এর ঘনমাত্রা এখানে কি হবে, N2। তো এটা হচ্ছে আমাদের সাম্য ধ্রুবকের একটা ইকুয়েশন। এটা আমাদের জন্য কি, সাম্য ধ্রুবকের একটা ইকুয়েশন। এবং এই ইকুয়েশনটা মনে রাখা একদম সিম্পল। কিভাবে দেখো, উপরে দেখো তো কি আছে, CRT মানে কি, উৎপাদ। এই যে দেখো, এখন বাদ দাও এই বিক্রিয়ার জন্য, CRT মানে কি, উৎপাদ না? ARB মানে কি, বিক্রিয়ক। তাহলে খেয়াল করো, উপরে আছে উৎপাদের ঘনমাত্রা, নিচে কি আছে, বিক্রিয়কের ঘনমাত্রা। খেয়াল করো, এই যে স্কোয়ার ব্র্যাকেট মানে কি, ঘনমাত্রা না? স্কোয়ার ব্র্যাকেট মানে তো ঘনমাত্রা। তাহলে আমি কি বলতে পারি, K ইকুইলিব্রিয়াম হবে, উপরে হবে উৎপাদের ঘনমাত্রা, নিচে কি হবে, বিক্রিয়কের ঘনমাত্রা। তার সাথে আরেকটা কাজ করা লাগবে, এই যে সবগুলা তাদের পাওয়ারে দিয়ে দেওয়া লাগবে। যেমন এখানে N1, এই যে দেখো N1 পাওয়ারে, N2 N2 পাওয়ারে, N3 N3 পাওয়ারে, N4 পাওয়ারে। তাহলে তুমি সিম্পলি কি মনে রাখবা, যে কোনো রিঅ্যাকশনের জন্য, উভমুখী বিক্রিয়ার জন্য যদি তুমি সাম্য ধ্রুবক লিখতে চাও, তাহলে ফর্মুলাটা কি হবে, উপরে কি হবে, উৎপাদের ঘনমাত্রা, নিচে কি হবে, বিক্রিয়কের ঘনমাত্রা। আর ঘনমাত্রাকে আমরা স্কোয়ার ব্র্যাকেট দ্বারা কি করি, রিপ্রেজেন্ট করি। তো এতটুকু কপি করো, তারপর আমরা এই সাম্য ধ্রুবককে আবার দুই ভাগে ভাগ করব। তো অবশ্যই নাম শুনছো, কেপি অ্যান্ড কেসি। তারপর আমরা কি করব, কেপি এবং কেসি নিয়ে আলোচনা করা শুরু করব। ওকে, চলো। ও, মন্দিরের এনার্জি হচ্ছে আরো পার্সেন্টেজ বাড়ছে। ওকে, সাদিয়া জান বলতেছে বুঝতে পারছে। মরিয়ম বেগম এসএস ডান। পার্সেন্টেজ আজকে মেবি হচ্ছে, আচ্ছা তন্নি হচ্ছে আমাদের সাথে আছে। তন্নি মেবি আগে 10 মিনিটে ক্লাস করতে পার না। ইফাজ কপি ডান। ওকে, তাহলে আমরা এতটুকু আশা করি বুঝে ফেলেছি। ওকে, চলো এবার আমরা কাজ করি। আমরা এখানে এই সাম্য ধ্রুবকের কাজ করি, আমরা কয়েকটা ভাগে ভাগ করি। কয়েকটা ভাগ বলতে হচ্ছে দুই ভাগে ভাগ করব। ওকে, তাহলে আমরা কাজ করি কে ইকুইলিব্রিয়াম। এই যে আমাদের কে ইকুইলিব্রিয়াম বা সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক এটাকে আমরা আরো কয় ভাগে ভাগ করব, দুই ভাগে। একটা নাম হচ্ছে কেপি, আরেকটা নাম কি, কেসি। তাহলে কোনটা কখন ইউজ করবা একটু দেখো। কেপি, এই পি ফর পার্শিয়াল প্রেসার। পি মানে কি, পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ, আংশিক চাপ। তার মানে কেপি যদি বলে তার মানে আংশিক চাপের কথা বলতেছে। এই সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, সি মানে কি, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। তার মানে এখানে কি বলতে পারি, ঘনমাত্রা। ওকে, তাহলে তোমাকে দুইটাই বের করতে বলতে পারে, কেসি বের করো, কেপি বের করো, যেটাই বের করো না কেন কোনো ঝামেলা নাই। কেপি বের করার জন্য তুমি কি নিবা, আংশিক চাপ। কেসি বের করার জন্য তুমি কি নিবা, ঘনমাত্রা। কি নিবা, ঘনমাত্রা। এবার একটু আসো, ধরো আমি এখান থেকে একটা রিঅ্যাকশন লিখতেছি, একটা রিঅ্যাকশন। ধরো আমি বললাম রিঅ্যাকশনটা হচ্ছে এরকম, ধরো PCl5 এখান থেকে তৈরি করতেছে PCl3 প্লাস Cl2 গ্যাস, সবগুলো হচ্ছে গ্যাসীয় অবস্থায়। ওকে, এই একটা রিঅ্যাকশন আমাকে দিয়ে দিল। তো তোমাকে এই রিঅ্যাকশন জন্য দুটো জিনিস লিখতে বলছে। একটা হচ্ছে বললো তোমাকে কেপি লিখতে, কেপি এর সমীকরণ। আরেকটা কি বললো, কেসি এর সমীকরণ। তাহলে দেখো তুমি কিভাবে লিখবা। যখন তুমি কেসি লিখবা, কি লিখবা, কেসি। সি কিসের জন্য, ঘনমাত্রার জন্য। তাহলে ঘনমাত্রা যদি হয় তাহলে স্কোয়ার ব্র্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট করব, এটা বুঝি। এবং অবশ্যই কি থাকবে উপরে, উপরে থাকবে উৎপাদের ঘনমাত্রা। তাহলে দেখো উৎপাদ কে কে আছে, PCl3। তাহলে আমি এখানে কি লিখবো,
PCl3 স্কোয়ার ব্র্যাকেট মানে হচ্ছে তার ঘনমাত্রা। এর সাথে আমি কি লিখবো দেখো, Cl2 এর ঘনমাত্রা, কারণ আমার এখানে উৎপাদ কে কে আছে, PCl3 আর হচ্ছে Cl2। কথা বুঝতেছি, PCl3 আর কি আছে, Cl2। তাহলে ফর্মুলা কি, উপরে হবে কি উৎপাদের ঘনমাত্রা, নিচে কি হবে বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কে, PCl5। তাহলে আমরা লিখে ফেললাম কি, Kc। বুঝি? আচ্ছা, এবার তুমি কেপি লিখো। কি লিখবা, কেপি। তো কেপির জন্য তুমি কিভাবে লিখবা, কেপির জন্য তুমি যেটা লিখবা তখন আর ঘনমাত্রা লিখবা না। কি লিখবা না, ঘনমাত্রা লিখবা না। তুমি তখন যেটা লিখবা সেটা হচ্ছে আংশিক চাপ। আর আংশিক চাপকে তখন পি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, স্মল পি দ্বারা। কি দ্বারা রিপ্রেজেন্ট করবো, পি। তাহলে এখনো কি হবে, উৎপাদেরই হবে। কারণ দেখো আমরা যেই ফর্মুলাটা বের করছিলাম ওটা কিন্তু ঘনমাত্রা থেকে। তাই আমি কি বলছিলাম, ঘনমাত্রা যে কাজ করবে আংশিক চাপ একই কাজ করবে। তাহলে সিম্পলি পার্থক্যটা কি, এখন তুমি কি লিখবা, উপরে হচ্ছে কি উৎপাদের আংশিক চাপ, আগে কি বলতা উৎপাদের ঘনমাত্রা। যেহেতু এখানে কেপি, তাহলে কি বলবো আংশিক চাপ, এটাকে পি দ্বারা রিপ্রেজেন্ট করি, ঘনমাত্রা কি স্কোয়ার ব্র্যাকেট দ্বারা, এটাই পার্থক্য। তাহলে পি অফ কি লিখবো আমি, PCl3 ইন্টু পি অফ Cl2। এই যে দেখো পি অফ Cl2, এই পি মানে কি আবার বলতেছি আংশিক চাপ। পি কেন নিলাম, কারণ কেপি চাইছে, পি মানে হচ্ছে আংশিক চাপ। এখানে স্কোয়ার ব্র্যাকেট কেন নিলাম, কারণ ঘনমাত্রা চাইছে। বাস সমাজ ভাইয়া, চলো। আর নিচে তাহলে কি হবে, পি অফ PCl5। কি হবে, পি অফ PCl5। এবার একটু খেয়াল করো, আমি তো কেপি আর কেসি এর ইকুয়েশনটা লিখে ফেললাম। এবার তোমরা যখন ম্যাথ করবা তোমাকে বলবে কেসি এর মান নির্ণয় করো, অথবা কি বলবে কেপি এর মান নির্ণয় করো। একটু ভালো করে খেয়াল করো, তুমি যদি কেসি এর মান বের করতে চাও তোমার কি লাগবে, তোমার লাগবে PCl5 এর ঘনমাত্রা, Cl2 এর ঘনমাত্রা, PCl5 এর ঘনমাত্রা। তাহলে সিম্পলি আমার যেটা লাগবে সেটা হচ্ছে ঘনমাত্রা। দ্যাট মিন্স আমি কেসি বের করার জন্য অবশ্যই ঘনমাত্রার ফর্মুলাটা ইউজ করব। কোন ফর্মুলা, ঘনমাত্রার ফর্মুলাটা ইউজ করে প্রত্যেকটার জন্য ঘনমাত্রা বের করে ফেলবো, করে এখানে কি করবো ইনপুট দেবো, এতটুকুই কাজ। এবার এখানে আসো, আংশিক চাপ। তাহলে এই ফর্মুলা বা এই মানটা বের করার জন্য কেপি তোমার কি লাগতেছে দেখো, পি মানে কি পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ। তাহলে তোমার এখানে আংশিক চাপ লাগতেছে এদের। তাহলে আংশিক চাপের একটা ফর্মুলা আমরা একটু আগে শিখে আসছিলাম, আংশিক চাপ। সেটা কি ছিল দেখো, মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, এটা ছিল, এটা তো ছিল। দ্যাট মিন্স তোমার অবশ্যই মোট চাপ দেয়া থাকা লাগবে যখন তুমি কেপি বের করবা, এবং মোট চাপ তোমার কোশ্চেনে দিয়ে দিবে, এটা নিয়ে তুমি টেনশন করবা না। এবার মোল ভগ্নাংশ, এই মোল ভগ্নাংশ কিভাবে বের করব, কারণ মোল ভগ্নাংশের ফর্মুলা আমরা কি শিখলাম, মোল ভগ্নাংশকে এক্স দ্বারা প্রকাশ করি। উপর হচ্ছে যার মোল সংখ্যা, নিচে কি হবে মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা। তাহলে একটু খেয়াল করো, যখন তুমি মোল ভগ্নাংশ বের করতে চাচ্ছ তোমার কি লাগতেছে, মোল সংখ্যা লাগতেছে। তার থেকে বড় কথা হচ্ছে মোট মোল সংখ্যা তোমার লাগতেছে। কি লাগতেছে, মোট মোল সংখ্যা। তাহলে তোমার কাজ হচ্ছে তোমার কোশ্চেনে যত মোল সংখ্যা দেয়া থাকবে ওইখান থেকে তুমি কি করবা, PCl3 Cl2 আর PCl5 মানে যতগুলো সাবস্টেন্স বা পদার্থ দেয়া থাকবে তাদের মোট মোল সংখ্যাটা বের করে ফেলবা। ধরো দিয়ে দিল কি PCl3 এর জন্য হচ্ছে 2 মোল, এটা 3 মোল, এটা হচ্ছে 5 মোল। তাহলে কি করো, সবগুলো যোগ করবা। এটা হচ্ছে প্রথম কাজ। কারণ আমার কেপি যদি বের করতে চাই অবশ্যই তোমার মোল সংখ্যা নিয়ে ডিল করা লাগবে। আর এখানে কি নিয়ে ডিল করা লাগবে, ঘনমাত্রা। এতটুকু বুঝি। তো এখন যতটুকু বুঝছো অতটুকু মাথায় রাখো। আমরা কি করব, যখন প্রবলেম সলভ করবো একটু পরেই, তখন দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এতটুকু হচ্ছে কপি করো, তারপর আমরা কি করব, কিছু প্রবলেম নিয়ে আলোচনা করবো। চলো। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, ডান বলতেছে। ওকে, আচ্ছা আসো তাহলে একটু খেয়াল করো, এখান থেকে একটা জিনিস খেয়াল করো।
আমি যেই হচ্ছে পদার্থগুলো নিতেছি ওগুলো কিন্তু গ্যাসীয় পদার্থ। কি পদার্থ? গ্যাসীয় পদার্থ। সো তুমি একটা জিনিস মাথায় রাখবা, যদি তোমার কাছে কখনো তুমি রিয়েকশনে দেখো পিওর লিকুইড আর পিওর কি আছে সলিড, ওই ক্ষেত্রে তুমি এদের হোক সেটা হচ্ছে ঘনমাত্রা বা আংশিক চাপ তুমি কত ধরবা? 1। আসলে একটু লিখে দেই আমি, এটা আরও ভালো হবে। তার মানে তুমি একটু খেয়াল করো, আমি এখানে কাদের ক্ষেত্রে খাটাচ্ছি। কেপি মানে কি প্রেশার, কোনো একটা গ্যাসের প্রেশার, তাহলে গ্যাস নিয়ে আলোচনা করা লাগবে। কেসি মানে কি ঘনমাত্রা, অ্যাকোয়াস, তাহলে গ্যাস আর অ্যাকোয়াসের ক্ষেত্রে খাটবে। কথা বুঝতেছি? গ্যাস আর অ্যাকোয়াসের ক্ষেত্রে খাটবে, কিন্তু তুমি যদি সলিড নাও বা পিওর লিকুইড নাও ওই ক্ষেত্রে আর খাটবে না। তাহলে আবার একটু বলতেছি, দেখো তাহলে তুমি নোট আকারে লিখো। কি আকারে? নোট। তাহলে কি লিখতে পারি আমি? যে পিওর লিকুইড, লিকুইড মানে কি এল, অ্যান্ড ইংরেজিতে লিখতেছি আমি এখানে কি লিখতে পারি দেখো, লিকুইড এবং সলিড এর ক্ষেত্রে কি কি ঘনমাত্রক বা আংশিক চাপ। এক কথা বলবো সক্রিয় ভর। সক্রিয় ভর বলতে আমাদের দুইটা কাপড় হয়ে যায়। সক্রিয় ভরের মান আমরা কত ধরবো? 1 ধরবো। এটার মান 1 না, কিন্তু আমি ধরবো কত? 1। ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এটার মান কত ধরবো? 1 ধরবো। কথা বুঝতেছি? ধরো এরকম দিয়ে দিল ক্যালসিয়াম কার্বনেট সলিড, এখান থেকে তৈরি করতেছে ক্যালসিয়াম অক্সাইড সলিড, তার সাথে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, বিক্রিয়াটা হচ্ছে বদ্ধ পাত্রে। ওকে, বদ্ধ পাত্রে। তো তোমাকে এখানে বললো যে তুমি এটার জন্য হচ্ছে কেপি এর ইকুয়েশন লিখো। কেপি, কেপি। তাহলে কেপির জন্য তুমি কি লিখতা? তো কেপির জন্য তুমি লিখতা পার্শিয়াল প্রেশার, মানে পি কার? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, ওইটাই তো লিখতা। তাহলে লিখো কার্বন ডাইঅক্সাইড ইন্টু, এখানে কি লিখতাম? ক্যালসিয়াম অক্সাইড, মানে কি উৎপাদের আংশিক চাপ, নিচে কি হবে? বিক্রিয়কের আংশিক চাপ, ক্যালসিয়াম কার্বনেট, এটা লিখতা। আচ্ছা, কিন্তু তুমি কি করবা এই অংশে? এই যে আমরা বলতেছি কি ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটার মান আমরা কত ধরবো? 1 ধরবো। কেন? কারণ ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে সলিড, ক্যালসিয়াম কার্বনেট কি সলিড, এর মান কি? এগুলো হচ্ছে সলিড। তো সলিডের ক্ষেত্রে আমরা এই সলিড অংশগুলো কি করবো না? কাউন্ট করবো না। তাহলে তুমি যদি এখানে মান 1 বসাও তাহলে দেখো কি আসতেছে, পি অফ CO2 তো ঠিকই আছে, এটার মান 1 ডিভাইডেড বাই এর মান কত? 1। তার মানে ইনডিরেক্টলি আমি কি বলতে পারি যে আমার সলিড যারা থাকতেছে বা যদি পিওর লিকুইড থাকে ওরা কি হয়ে যাবে? বাদ পড়ে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখবা যে পিওর সলিড আর পিওর হচ্ছে লিকুইডের ক্ষেত্রে আমরা অবশ্যই সক্রিয় ভর কি ধরবো? সক্রিয় ভরের মান আমি 1 ধরবো। দ্যাট মিনস তুমি চাইলে এটাকে ক্যান্সেল করে দিতে পারো। সো এই জিনিসটা মনে রাখবা। চাইলে তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিল, তুমি কিন্তু দুগ্ধাপচ উৎপাদ আর বিক্রিয়ক লিখে দিবা না, তুমি আগে দেখবা কয়টা গ্যাসীয় সাবস্টেন্স আছে, কয়টা গ্যাসীয়, কারণ ওদের নিয়ে আমরা কি করব? কাজ করব। যদি একওয়াস হয় তখন খাটবে, বাট নর্মালি আমরা কি দেখবো? কয়টা গ্যাসীয় সাবস্টেন্স। এবার কথা হচ্ছে এটার মান 1 কেন ধরলো? আচ্ছা, 1 মানগুলো এমনি ধরে যাতে হচ্ছে তোমার মানগুলো হচ্ছে কি হয়, কোনো চেঞ্জ না ঘটে। তার থেকে বড় কথা হচ্ছে এইটা যে একটা কনস্ট্যান্ট মান তুমি এমনিতেই বুঝবা। কীভাবে বুঝবা একটু দেখো। ধরো আমি একটা সক্রিয় ভর নিয়ে আলোচনা করি, একটা, একটু খেয়াল করো, একটা সক্রিয় ভর নিয়ে আমি আলোচনা করি একটা। ধরো আমি ঘনমাত্রা নিয়ে আলোচনা করবো, ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা আমরা কি জানি? ঘনমাত্রা মানে হচ্ছে S সমান N/V, এটা আমরা জানি ঘনমাত্রা। আচ্ছা, কারণ সক্রিয় ভরের মধ্যে কে আছে? ঘনমাত্রা আছে, আবার কে আছে? পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ। তো দেখো এই M সমান কি লেখা যায়? আমরা M সমান জানি W/M, ভর বাই মোলার ভর। তাহলে আমি M সমান লিখতে পারি W/Mটা নিচে চলে যাবে না, ইন্টু নিচে একটা কি আছে? V, এখানে সমান S লেখা যায়। তো আমি ইচ্ছে করে এইভাবে লিখি S সমান W/V, এই যে W/V ইন্টু 1/M, এইভাবে লিখলাম 1/M। এবার তুমি আমাকে বলো তো ভর বাই আয়তন এটা মানে কি? ঘনত্ব না? ভর বাই আয়তন, এই যে উপরে কি ভর, নিচে কি আয়তন, তাহলে ভর বাই আয়তন মানে কি? ঘনত্ব, ইন্টু এখানে কি আছে? 1/M, 1/M। তো আমরা আলোচনা করতেছি কি নিয়ে? সলিড বা লিকুইড। তুমি সলিড দিয়ে চিন্তা করো, ইজি হবে তোমার জন্য। ধরো এই মার্কারটা সলিড, তো এই মার্কারের জন্য ডেনসিটি একটা ফিক্সড কনস্ট্যান্ট, এটা ডেনসিটি কি ফিক্সড না? কনস্ট্যান্ট। তাহলে ডি বলতে পারি কি? কনস্ট্যান্ট। এম মানে কি? মোলার মাস বা মোলার ভর, যেমন তোমার আণবিক ভর বলো। তাহলে যেই ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে এটা বানানো ওটার কি মোলার ভরটা ফিক্সড। তাহলে আমি এক কথায় বলতে পারি এই দুইটা
মান টোটালি কি কনস্ট্যান্ট মান, ডিও চেঞ্জ হবে না, মোলার ভরও তোমার কি হবে না, চেঞ্জ হবে না। দ্যাট মিনস এই দুটার ভাগফলটা কেমন একটা কনস্ট্যান্ট মান, কারণ ডিও একটা কনস্ট্যান্ট, মোলার ভরও কি একটা কনস্ট্যান্ট। কথা বুঝতেছি? এটা হচ্ছে সলিড, কারণ আমরা সলিড নিয়ে আলোচনা করতেছি, যার জন্য মানে আমরা 1 ধরলাম। তো সলিডের ক্ষেত্রে যদি চিন্তা করো, এর ডেন্সিটি কি ফিক্সড না, এর ডেন্সিটি একটা কনস্ট্যান্ট। মোলার ভরও কি এটা কনস্ট্যান্ট হবে না, কারণ যেটা দিয়ে বানাচ্ছে ওটা তো কনস্ট্যান্ট থাকবে মোলার ভর। তাহলে মোলার ভর যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে দুইটা কনস্ট্যান্টের ভাগফল আরেকটা কনস্ট্যান্ট, যার মান ধরা হয় কত, 1। কত ধরা হয়, 1। তাহলে আমরা এক কথা বলবো কি, সিম্পলি মনে রাখবো, পিওর লিকুইড, পিওর সলিড, এর ক্ষেত্রে কি হবে, সক্রিয় ভর তুমি অবশ্যই কত ধরবা, 1 ধরে কাজ করবো আমি। ওকে, কপি করো, তারপর হচ্ছে আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। চলো, ওকে, ওকে, বুঝতে পারছো? হচ্ছে সাদিয়া জান বলতেছে বুঝতে পারছে। তারপর হচ্ছে মন্দির ব্যানার্জি কপি ডান, বুঝতে পারছে। ওকে, চলো, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। তো এখন আমরা কি করব, কেপি এবং কেসি নির্ণয় করা শিখবো। কেপি এবং কেসি কি করব, নির্ণয় করা শিখবো। আসো, তাহলে আমরা প্রথমে শিখবো, ধরো কেসি নির্ণয়। আমরা কি শিখবো প্রথমে, কেসি নির্ণয়, কিভাবে কেসি নির্ণয় করতে হয়। তো আমি হচ্ছে এখন যেই এক্সাম্পলটা নিব, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে এই কোশ্চেনটা হারামেশাই দিয়ে দেয়। ওকে, দেখো, তাহলে আমরা একটা রিয়েকশন নিয়ে আলোচনা করি। 1 নম্বর একটা রিয়েকশনটা হচ্ছে আমরা PCl5, দেখো PCl5 গ্যাস, তো তোমার এরকম রিয়েকশন দিয়ে দিবে, এখান থেকে তৈরি করতেছে PCl3 গ্যাস, তার সাথে হচ্ছে কি Cl2 গ্যাস, এটা। তো এর জন্য তোমার কি করা লাগবে, কেপি এবং কেসির মানটা নির্ণয় করা লাগবে। তো প্রথমে আমরা বের করবে কি, কেসি। তো তুমি কিভাবে শুরু করবা, তো তুমি যেটা শুরু করবা সেটা হচ্ছে প্রথমে লিখবা প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায়, একটু খেয়াল করো, প্রাথমিক অবস্থায় যখন বিক্রিয়া শুরু হয়, প্রাথমিক অবস্থায় মানে কি, t=0-তে। প্রাথমিক অবস্থা মানে কি, t=0-তে। বিক্রিয়ার শুরুতে শুধুমাত্র বিক্রিয়ক থাকবে। তো বিক্রিয়ক কতটুকু থাকবে তুমি কি জানো, জানো না, তাহলে তুমি নিজে আন্দাজে একটা ধরে নাও, তুমি যে কোনো মান ধরে নিতে পারো। তো আমি ধরলাম, মনে করো 1 মোল থাকবে। কত মোল থাকবে, 1 মোল ধরলাম। তোমার ইচ্ছে হচ্ছে তুমি এ ধরবা, হ্যাঁ ধরো, যে ধরবা তুমি কি এ মোল আছে, কোনো সমস্যা নাই, তুমি যে কোনো মান ধরতে পারো। তাহলে আমি কি বললাম, প্রারম্ভিক অবস্থায় শুধুমাত্র কি আছে আমার, বিক্রিয়ক, কোনো উৎপাদ কি থাকবে না। তাহলে উৎপাদ কত, 0 মোল, এখানে কত, 0 মোল। তাহলে আমরা প্রাথমিক অবস্থা, আরেকটা হচ্ছে সাম্যাবস্থা কনসিডার করব, কারণ যেহেতু উভমুখী বিক্রিয়া একটা না একটা টাইমে সাম্যাবস্থায় আসবে। তো সাম্যাবস্থায়, তো সাম্যাবস্থায় কি হলো, যখন বিক্রিয়া করবে এ থেকে কিছু পরিমাণ চলে যাবে না, গিয়েই তো উৎপাদ তৈরি করবে, এটা তো বুঝি। তাহলে আমি ধরলাম এ থেকে এক্স পরিমাণ চলে গেল, কি পরিমাণ, এক্স পরিমাণ। তাহলে এ থেকে যদি এক্স পরিমাণ চলে যায়, তাহলে এইখানে কত মোল তৈরি করবে, এক্স মোল, এইখানে কত মোল তৈরি করবে, এক্স মোল। কিভাবে লিখলাম একটু দেখো, তুমি বিক্রিয়া থেকে লিখবা, কোত্থেকে, বিক্রিয়া থেকে। দেখো 1 মোল PCl5 থেকে 1 মোল PCl3 তৈরি করে, 1 মোল Cl2 তৈরি করে, বুঝতেছি। দেখো 1 মোল PCl5 থেকে 1 মোল PCl3 তৈরি করে, 1 মোলই Cl2 তৈরি করে, এটা বুঝি। তাহলে এখানে একটু খেয়াল করো, আমার যদি এক্স মোল চলে যায়, তাহলে এক্স মোলই তৈরি করবে, এখানেও কয় মোল তৈরি করবে, এক্স মোল। কথা বুঝতেছি কীভাবে লিখলাম, যে এক্স মোল চলে গেছে, এই জন্য তৈরি করবে কি, এক্স মোল, কারণ 1 মোল থেকে 1 মোল তৈরি করে, তাহলে এক্স মোল থেকে এক্স মোল তৈরি করবে। এখানে দেখো 1 মোল থেকে 1 মোল, তার মানে এক্স মোল থেকে এক্স মোল তৈরি করে। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য সাম্যাবস্থায়। এবার দেখো তুমি কি বের করতে চাও, কেসি। তাহলে আমি এই লিখলাম কেসি। তাহলে কেসি সমান কি হবে, উপরে কি হবে বলতো, হ্যাঁ সি যেহেতু ঘনমাত্রা নিব, কার, PCl3 এর ঘনমাত্রা ইনটু কার ঘনমাত্রা, Cl2 এর ঘনমাত্রা, নিচে কি হবে, PCl5 এর ঘনমাত্রা, নিচে কি হবে, PCl5 এর ঘনমাত্রা। তো তুমি কি চাও, কেসি বের করতে, তো এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখো। এবার কেসিকে জিজ্ঞাসা করো যে ভাই আমি কেসি বের করতে চাই, কি কি লাগবে। তাহলে কেসি কি আনসার দিবে, যে ভাই ডান দিকে দেখো কি কি চাচ্ছে, ও বলতেছে PCl3 এর ঘনমাত্রা তোমার কাছে আছে। আচ্ছা,
Cl2 এর ঘনমাত্রা আছে আর PCl5 এর ঘনমাত্রা কি আছে? যদি থাকে আমাকে ইনপুট দাও, আমি হচ্ছে আনসারটা দিয়ে দেবো। তাহলে এবার তুমি কি করলো যে ভাই আমি এখন কাজ করি PCl3 এর হচ্ছে ঘনমাত্রা বের করি। আর আমরা সবাই পড়ছি ঘনমাত্রা সমান n/v, ঘনমাত্রা সমান কি n/v। তাহলে তুমি কারটা বের করতে চাও PCl3 এর ঘনমাত্রা, তাহলে দেখো কিভাবে বের করবো। PCl3 এর ঘনমাত্রা, এই যে দেখো স্কোয়ার ব্র্যাকেট মানে কি ঘনমাত্রা, তাহলে কিভাবে বের করবা? উপরে কি হবে মোল সংখ্যা, দেখো মোল সংখ্যা, এবং এই মোল সংখ্যাটা অবশ্যই সাম্যাবস্থায়। কখন সাম্যাবস্থায়? PCl3 এর সাম্যাবস্থায় মোল সংখ্যা কত? x। তাহলে আমি উপরে কি লিখবো? x। নিচে কি হবে? আয়তন। আয়তন কি দিয়ে দিছে? না। তাহলে তুমি নিজে ধরে নিবা যে ধরি আমার যে পাত্র তার আয়তন হচ্ছে v লিটার। কত ধরলাম? পাত্রের আয়তন কত ধরলাম? v লিটার। তাহলে আমি কি লিখবো? x/v। বুঝি এতটুকু? আচ্ছা, এবার আসো Cl2 এর ঘনমাত্রা। এই হলো আমার Cl2 তার ঘনমাত্রা। সেটা কি হবে? মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। আচ্ছা, Cl2 কোথায়? এই যে Cl2 এর সাম্যাবস্থায় মোল সংখ্যা কত? x মোল। তো এখানে x ডিভাইডেড বাই v লিখলাম। এবার কি আসবো? হ্যাঁ, PCl5 এর ঘনমাত্রাও লাগবে। তাহলে আসো আমরা PCl5 এর ঘনমাত্রাতে যাই। তাহলে এখানে আমি লিখতেছি PCl5 এর ঘনমাত্রা। তাহলে দেখো কিভাবে লিখবো? হ্যাঁ, ভেরি গুড। সাম্যাবস্থায় মোল সংখ্যা কত? a-x, উপরে মোল সংখ্যা। তাহলে আমি উপরে কি লিখবো? a-x। নিচে কি লিখবো? আয়তন কত? v। এবার দেখো কেসি এর যা যা চাহিদা ছিল সব তুমি নিয়ে আসছো না, এবার মানটা বের করে ফেলো। তাহলে আমি এখান থেকে কেসি সমান কি লিখতে পারি? কেসি সমান হচ্ছে PCl3 এর পরিবর্তে লিখতে পারি আমি x/v ইন্টু Cl2 এর পরিবর্তে কি লিখবো আমি? x/v। আর এখানে a-x ডিভাইডেড বাই v। তাহলে দেখো কিছু জিনিস ক্যান্সেল হচ্ছে, একটা v এর সাথে হচ্ছে একটা v ক্যান্সেল হবে। x আর x মিলে উপরে কি থাকবে? x স্কোয়ার। আর v কিন্তু নিচে, কথা বলতেছি, x/v কিন্তু নিচে। তাহলে এখানে v ইন্টু a-x থাকতেছে, v ইন্টু কি থাকতেছে? a-x। দেখো a-x ছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য কেসি এর ফর্মুলা। কি? কেসি এর ফর্মুলা। সেটা তোমার মনে রাখা লাগবে না, তোমার মনে রাখা লাগবে প্রসেস। কি মনে রাখা লাগবে? এই প্রসেস। কপি করো, তারপর আমরা এই ফর্মুলার জন্যই কেপি নির্ণয় করা শিখবো। চলো। আচ্ছা, সমস্যা নেই মিম, তুমি ইনশাল্লাহ লাইভ ক্লাসটা হচ্ছে রেকর্ডেড করে নিও। এই তো, ভেরি গুড মন্দিরা ব্যানার্জি। ও মা, মন্দিরা ব্যানার্জি পার্সেন্টেজ এত বেড়ে গেল সে এখন 3000% বুঝে ফেলে। 300% ওকে, বুঝতে পারছি। তাহলে এবারে কাজ করি, আমরা কি করবো বলো তো? এইবার হচ্ছে আমরা কেপি নির্ণয় করা শিখবো। তো এই রিয়েকশনের জন্য লিখবো, বাট আমি একটু রিয়েকশনটা একটু ছোটো করে লিখি কারণ জায়গা লাগবে। তাহলে এখন আমরা কি শিখবো? এই রিয়েকশনের জন্য হচ্ছে কেপি নির্ণয়। তাহলে রিয়েকশনটা একটু দেখো, আমি আবার একটু লিখতেছি যে PCl5 গ্যাস, একটু খেয়াল করো, এখান থেকে তৈরি করবে কি? PCl3 গ্যাস, তার সাথে হচ্ছে Cl2 গ্যাস। ওকে, তাহলে প্রথমে কি? প্রারম্ভিক অবস্থায় বা প্রাথমিক, মানে একই কথা, প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থায় আমরা কি ধরবো? এটা কত মোল? a মোল। তুমি চাইলে 1 মোল ধরতে পারো, তোমার ইচ্ছা। বুঝতেছি, 1 মোল। তাহলে বিক্রিয়ার শুরুতে কোনো কি থাকে না? উৎপাদ থাকে না। তাহলে এখানে কত হবে? 0 মোল। বুঝতেছে? তাহলে এটা হচ্ছে a মোল, এটা 0 মোল, আর এটা কত হবে? 0 মোল। কারণ শুরুতে কি থাকে না? কোনো উৎপাদ থাকে না, শুধু বিক্রিয়ক থাকে। এবার সাম্যাবস্থায় চিন্তা করো, সাম্যাবস্থায় আমি কি ধরলাম? a থেকে x পরিমাণ চলে গেছে, তাহলে এখানে থাকতেছে a-x মোল। তাহলে বলতো এখানে কত মোল হবে? হ্যাঁ, ভেরি গুড, x মোল। আর এখানে কত হবে? x মোল। তাহলে কি বের করতে চাও? তুমি বের করতে চাও কেপি। তো দেখো, কেপি এর জন্য তোমার কি লাগবে? ফর্মুলাটা P অফ PCl3, কারণ কেপি মানে কি? প্রেশার নিয়ে কাজ করবো, আংশিক চাপ, ইন্টু P অফ Cl2, মানে উৎপাদগুলোর হচ্ছে আংশিক চাপ। এই যে উৎপাদ কে কি আছে? PCl3 আর হচ্ছে Cl2। আর নিচে কি হবে? P অফ PCl5। এটাকে আমি কি করে কাজ করি? 1 নং সমীকরণ দিয়ে রাখি, 1 নং। এবার যা যা লাগে আমি এখান থেকে বের করে এখানে কি করবো? ইনপুট দেবো। এটা আমাদের কাজ। আচ্ছা, তো কি কি লাগবে একটু দেখো।
তুমি আংশিক চাপ বের করতে চাও, একটু খেয়াল করো ভালো করে। আমি কি চাই? আংশিক চাপ বের করতে। আংশিক চাপ। তো আংশিক চাপের জন্য ফর্মুলা কি? আংশিক চাপ মানে হচ্ছে মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। তাহলে তোমার এখানে মোট চাপ লাগবে, কিন্তু মোট চাপ কি দেয়া আছে? না। তাহলে তুমি ধরে নিবা, ধরি পাত্রের দেয়ালের যে মোট চাপ বা পাত্রের মোট চাপ কত, ধরি মোট চাপ পি, এটা আমরা ধরে নিলাম, কারণ কোনো মান দিয়ে দেয় না ওরা। হ্যাঁ, তাহলে আমি কি ধরলাম? পি। এটা হচ্ছে মোট চাপ ধরলাম। এবার দেখো, তাহলে মোট চাপ হয়ে গেল। মোল ভগ্নাংশ, আমরা জানি মোল ভগ্নাংশ মানে কি? আমরা এতক্ষণ তো এটাই পড়লাম। মোল ভগ্নাংশ মানে কি? যার মোল সংখ্যা, যার মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, এটাই তো মোট মোল সংখ্যা। এবং অবশ্যই এই দুইটা জিনিসই তুমি সাম্যাবস্থায় নিবা, মানে সাম্যাবস্থায় মোল সংখ্যা, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। ওকে, তো একটা জিনিস খেয়াল করছো, মোল ভগ্নাংশের জন্য তোমার মোট মোল সংখ্যা দরকার পড়তেছে না? তাহলে তুমি এক কাজ করো, প্রথমেই মোট মোল সংখ্যাটা বের করে ফেলো। মোট মোল সংখ্যা মানে যা যা লাগবে তাই আমরা বের করে ফেলবো। মোট মোল সংখ্যা কোথায় হবে? সাম্যাবস্থায়। তাহলে দেখো সাম্যাবস্থায় কি কি আছে, মোট কতটুকু আছে দেখো, এখানে আছে কত? a-6, মানে পুরো বিক্রিয়ার মোট মোল সংখ্যা। এখানে কি আছে দেখো, আমি এখানে লিখি a-x, এই যেটা প্লাস, যেহেতু মোট করতেছি, এখানে কি আছে? x প্লাস এক্স, কারণ এটার জন্য এক্স, এটার জন্য এক্স, দুটার জন্য এক্স, a-x। তাহলে এখান থেকে তোমার -x প্লাস এক্স ক্যান্সেল, তাহলে মোট মোল সংখ্যা থাকতেছে কত? a প্লাস এক্স। কত থাকতেছে? a প্লাস এক্স এত মোল। বুঝি? তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু একটা প্রসেস পেয়ে যাচ্ছি, এটা যেহেতু আমাদের প্রথম ম্যাথ, একটা প্রসেস পেয়ে যাচ্ছি। যখন কেপি বের করতে পড়বে, তুমি মোট চাপ ধরে নিবা, মোট মোল সংখ্যাটা বের করে ফেলবা, এটা আমাদের লাগতেছে, এটা আমরা বুঝি। আচ্ছা, এবার আমরা কাজ করি, আমরা এই মানগুলো বের করে ফেলি। তাহলে আমি চাই পি অফ PCl3 বের করতে। ফর্মুলা কি? মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশকে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে কার মোল ভগ্নাংশ? PCl3 এর মোল ভগ্নাংশ। এই যে দেখো PCl3টা দরকার। তাহলে একটু খেয়াল করো আমরা কীভাবে বের করতে পারি। মোট চাপ হচ্ছে পি, এই যে আমরা ধরে নিচ্ছিলাম কত? পি ইন্টু PCl3 এর মোল ভগ্নাংশ। কীভাবে বের করবো? যার মোল সংখ্যা, কার মোল সংখ্যা? PCl3। দেখো PCl3 এর মোল সংখ্যা কত? এক্স। তাহলে উপর হবে এক্স, নিচে কী হবে? মোট মোল সংখ্যা, এই যে মোট মোল সংখ্যা, সেটা কত? a প্লাস এক্স। এটা আমরা বের করে ফেললাম। এবার বের করতে চাই পি অফ Cl2। তাহলে ফর্মুলা কি? মোট চাপ, সেটা হচ্ছে পি ইন্টু মোল ভগ্নাংশ, কার? Cl2। তাহলে Cl2 এর মোল ভগ্নাংশ যদি বের করি, ফর্মুলা কি? যার মোল সংখ্যা। তাহলে Cl2 এর মোল সংখ্যা কত? এক্স। তাহলে এখানে কি লিখবো? এক্স, নিচে কি? মোট মোল সংখ্যা, তাহলে a প্লাস এক্স। লাস্ট কি বের করবো? পি অফ PCl5, সেটা কি? মোট চাপ, এই যে পি, মোট চাপ কত? পি ইন্টু কি হবে? মোল ভগ্নাংশ, কার? PCl5 এর। দেখো PCl5 এর মোল সংখ্যা কত? a-x। তাহলে এখানে কত হবে? a-x। নিচে কি হবে? মোট মোল সংখ্যা, সেটা হচ্ছে a প্লাস এক্স। কত হবে? a প্লাস এক্স। এতটুকু বুঝি। এবার আমরা এইখানে মানটা বসাবো। তবে কাজ করি, এতটুকু তো হয়ে গেছে তোমাদের, আমি মুছে সলভটা করে দিই। দেখো আমরা এই অংশ থেকে হচ্ছে মুছে বাকি সলভটা করে দিই। তাহলে এই যে এখান থেকে আমরা যাচ্ছি, এখান থেকে, ওকে, এখান থেকে। তাহলে এখান থেকে যদি আমরা মান বসাই, দেখো কেপি এর মানটা বসাই, কেপি সমান দেখো PCl3, পি অফ PCl3 কত? এই যে পি ইন্টু এক্স বাই a প্লাস এক্স ইন্টু, তাহলে আমরা এখানে ইন্টু বাদ দিয়ে দিই কারণ দুইবার আসতেছে। হ্যাঁ, PCl2, যে PCl2 এর জন্য কি হবে? পি এক্স ডিভাইডেড বাই a প্লাস এক্স, মানে মান দুটো সেম আসতেছে। আর নিচে কি হবে? PCl5, সেটা কত? পি ইন্টু a-x ডিভাইডেড বাই a প্লাস এক্স। তাহলে এই অংশ থেকে দেখো কি কি ক্যান্সেল যাচ্ছে? একটা পি ক্যান্সেল যাবে। এই যে নিচের একটা a প্লাস এক্স, এই নিচের একটা a প্লাস এক্সের সাথে কাটা যাবে। তাহলে এখানে আমার কি থাকতেছে একটু দেখো, এখান থেকে আমার কেপি সমান থাকতেছে, উপরে দেখো কি আছে? এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু তার সাথে একটা পি আছে, যে পি, আর a প্লাস এক্স কিন্তু নিচে, তাহলে এখানে থাকতেছে a প্লাস এক্স, a মাইনাস এক্স থাকতেছে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলায় পড়তেছে। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো এক্স স্কোয়ার পি ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কারণ a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি? a স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার ফর্মুলা আমাদের, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা যেহেতু পড়তেছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের জন্য কেপির কি ফর্মুলা। ওকে, কপি করো, কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু বলো, তারপর আমি একটু সামারি করে শেষ করে দিচ্ছি। ওকে, ভেরি গুড। মন্দিরা ব্যানার্জি, সাদিয়া জাহান বুঝতে পারছেন? আল্লাহ, এটা কত পার্সেন্ট আমি জানি না। মন্দিরা ব্যানার্জি যে লিখলো কত পার্সেন্ট আমি জানি না। কপি ডান বলতেছে। ওকে, এই তো ভেরি গুড ইফাজ, ভেরি গুড। ওকে, তাহলে একটু খেয়াল করো, কেসি যদি বের করতে দেয় কোনো ঝামেলা নাই, কেপি বের করতে দিলে এখানে এক্সট্রা কয়েকটা ফর্মুলা লাগে। তার মধ্যে তোমার প্রথম কাজ কি, তুমি মোট মোল সংখ্যা মোট চাপটা ধরে নিবা যদি কোশ্চেনে দেওয়া না থাকে, কিন্তু একটা কাজ অবশ্যই করে ফেলবা, সেটা হচ্ছে মোট মোল সংখ্যাটা বের করে ফেলবা। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত বের করে ফেলবা, তারপর আলাদা করে বের করা শুরু করবা। করে কি করবা, কেপির যেই আমরা হচ্ছে এখান থেকে ইকুয়েশনটা পাই ওইখান থেকে আমরা কি করব, মানগুলো ইনপুট দিয়ে দেবো, তবে আমাদের কাজগুলো শেষ। ওকে ওকে, তো আচ্ছা, তা আমাদের হচ্ছে আচ্ছা আচ্ছা, তো আমাদের হচ্ছে আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, বাট তার আগে একটা কথা একটু বলে নিই। তো আমাদের এই গ্রুপটাতে হচ্ছে তোমরা প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস পাবা, প্রতি সপ্তাহে। তো অবশ্যই তোমরা গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবা, যেহেতু প্রতি সপ্তাহে আমি 2টা করে ক্লাস নিব। আর তোমাদের স্পেসিফিক কোনো টপিক দরকার কি না ওটা আমাকে একটু কাইন্ডলি জানাবা কমেন্টের মাধ্যমে, বা আমরা যদি পোস্ট করি পোস্টের কমেন্ট হচ্ছে একটু জানাবা যে কোন টপিকটা তোমাদের দরকার। সো এগুলো আমাকে একটু জানাবা। আর যদি তোমাদের মনে হয় যে না ভাই আপনি আপনার মতো আগান, তাহলে আমি ইম্পর্টেন্ট টপিক দেখে হচ্ছে আগাবো। 2টা অপশন, একটা হচ্ছে তোমারও দরকার পড়তে পারে, আরেকটা কি আমি আমার নিজের মতো করে আগাচ্ছি। সো তোমাদের যদি মনে হয় যে ভাই আমি এই চ্যাপ্টারটা পারি, আপনি নতুন একটা চ্যাপ্টার ধরেন বা নতুন এই টপিকটা ধরেন, এটা আমার ঝামেলা আছে, তো আমি ওইটা নিয়ে আলোচনা করবো। ওকে, এবং তোমরা অবশ্যই হচ্ছে অ্যাক্টিভ থাকবা গ্রুপটাতে যতটুকু দরকার। আচ্ছা রাফাত, ওই নাম নিছি তোর, তোর কত নাম নেওয়া লাগে? হ্যাঁ, তো অবশ্যই তোমরা হচ্ছে অ্যাক্টিভ থাকবা গ্রুপটাতে। আমরা হচ্ছে আপডেট হচ্ছে জানিয়ে দিব যে কবে আবার ক্লাস হবে, কারণ কবে ক্লাস হবে যদি না জানো ক্লাস কীভাবে করবা। ওকে, সো আমরা সব কিছু জানিয়ে দেবো, সো অবশ্যই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবা। ওকে, তো আমাদের আজকের ক্লাসে এতটুকুই থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, কবে হবে আমি অবশ্যই জানিয়ে দেবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই এই জিনিসগুলো ভালো মতো প্র্যাকটিস করবা। লাইভ 1 যারা দেখো না অবশ্যই লাইভ 1 দেখবা, লাইভ 2 দেখবা, নোট করে অবশ্যই আমাকে হচ্ছে আমাদের এই গ্রুপে হচ্ছে তোমরা সাবমিট করবা। আমি প্রত্যেকের নোট হচ্ছে আমি চেক করব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। অবশ্যই তোমরা এই গ্রুপে কী করবা, সাবমিট করবা, আমি হচ্ছে নোটগুলো কী করবো, চেক করে দেবো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই অবশ্যই যে কাজটা করতে একদমই ভুলবা না, সেটা কি, হ্যাঁ, আমার জন্য দোয়া করতে। ওকে, আসসালামু আলাইকুম।